দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সব সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন আমরা সাজিয়ে থাকি। আজকে আপনাদেরকে জানাবো সিলেট বিভাগের বিভিন্ন জেলার খবর। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি আতিকুর রহমান। 4 বছর আগে যাত্রা শুরু হয় সিলেট মেরিন একাডেমির, যেখানে দক্ষ নাবিক তৈরি করা হচ্ছে। হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বাণিজ্যিক জাহাজের ক্যাডেট ও মেরিন ইঞ্জিনিয়ারদের। ফলে এই প্রতিষ্ঠানটিকে ঘিরে তৈরি হয়েছে এক নতুন আবহ। 2021 সালে সিলেট নগরীর উপকণ্ঠে চেঙ্গের খাল নদীর তীরবর্তী এলাকায় যাত্রা শুরু করে সিলেট মেরিন একাডেমি। প্রথম ব্যাচে মাত্র 50 জন শিক্ষার্থী নিয়ে শুরু হয়েছিল একাডেমির শিক্ষা কার্যক্রম। আন্তর্জাতিক সব প্রকার মানদণ্ড অনুসরণ করে প্রতি বছর 70 জন আন্তর্জাতিক মানের চৌকস মেরিন ক্যাডেট তৈরি হচ্ছে। এর মধ্যে অর্ধেক ইঞ্জিনিয়ার ক্যাডেট আর বাকি অর্ধেক নটিক্যাল। দেয়া হচ্ছে বাণিজ্যিক জাহাজের ক্যাডেট, ডেক অফিসার ও মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে প্রশিক্ষণও। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা অবসর সময়ে খেলাধুলা, শারীরিক কসরত সহ নানা সহশিক্ষা কার্যক্রমে ব্যস্ত সময় পার করেন। এই একাডেমি আমাকে ট্রেনিং ফ্যাসিলিটিস থেকে শুরু করে অ্যাকোমোডেশন, তারপরে যে সকল ফ্যাসিলিটিসগুলো দরকার আমাদের অ্যাকচুয়ালি একজন দক্ষ সিফেয়ার হওয়ার জন্য সব কিছু প্রোভাইড করে আসছে। প্রথমে যখন আসি তখন আপেক্ষিক পরিবেশের সাথে খাপ খাওয়াতে খুবই সমস্যা হয়ে গিয়েছিল। পরে ধীরে ধীরে রেজিমেন্টাল ট্রেনিংয়ের সহায়তায় আমরা একে অপরকে সহযোগিতার মাধ্যমে এই পরিবেশের সাথে অভ্যস্ত হয়ে যাই। আমরা এখানে পড়ালেখার পাশাপাশি নানান রকমের খেলাধুলা, এক্সারসাইজ, ব্যায়াম করে থাকি। এগুলো আমাদের শারীরিকভাবে মানসিকভাবে দুইভাবে আমাদেরকে খুব ফিট রাখে। আমি জানি যে এই প্রফেশনে থাকার জন্য কি বাস্তবমুখী শিক্ষা দরকার, ওদেরকে এই বিষয়ে পারদর্শী করার জন্য সব কিছু আমরা এখানে দিয়ে থাকি এবং ওইভাবেই ওদেরকে মোটিভেশন দেওয়া হয়, মানসিকভাবে তৈরি করা হয়। জাহাজকে একটি প্রাতিষ্ঠানিক সত্তা বিবেচনায় সমুদ্র জয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে গড়ে তোলা হচ্ছে ক্যাডেটদের। তাদেরকে উন্নত মানের শিক্ষা এবং স্পেশালি বুনিয়াদী শিক্ষা, প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার মাধ্যমে আমরা এমন শিক্ষা ব্যবস্থার করা করি যাতে সে দেশে এবং বিদেশে সমুদ্রগামী জাহাজ সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। একাডেমিতে প্রশিক্ষণ শেষে ক্যাডেটরা পূর্বের ধারাবাহিকতায় আন্তর্জাতিক নৌবহরে দক্ষ কর্মকর্তা হিসেবে চাকরির সুযোগ পাবেন এবং আর্থসামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশা করেন একাডেমির কমান্ড্যান্ট। এই পর্যন্ত আমাদের বাংলাদেশ মেরিন একাডেমি সিলেট থেকে ক্যাডেট পাসিং আউট হয় 165 জন। এই প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেটরা দেশে এবং বিদেশে বিভিন্ন কোম্পানিতে খুবই সুনামের সাথে কাজ করে যাচ্ছে। আমরা সবাই আশাবাদী এরা ভবিষ্যতে উত্তরোত্তর আরও অনেক বেশি সুনাম অর্জন করবে। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা সম্পন্ন করার পর নটিক্যাল ক্যাডেটদের ব্যাচেলর অফ মেরিন সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের ব্যাচেলর অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হবিগঞ্জ শহরের বাসাবাড়ির ছাদে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ফল ও শাকসবজির বাগান। পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি প্রতিবেশীদের মাঝে এই ফলমূল এবং শাকসবজি বিতরণ করে বাগানিরাও খুশি। বাগানে শোভা পাচ্ছে 25 রকমের ড্রাগন, 19 রকমের আনার, পেয়ারা, লাউ, শশা সহ নানা প্রজাতির ফল ও সবজি। বাড়ির ছাদে 2450 বর্গফুট জায়গায় এই ছাদ বাগান গড়ে তুলেছেন হবিগঞ্জের মনির হোসেন। এছাড়া বারান্দায় চাষ করছেন অর্কিড, ক্যাকটাস সহ বিভিন্ন ধরনের ফুল, যা মোহনীয়তা ছড়াচ্ছে প্রতিবেশীদের মাঝেও। এবছর প্রায় 250 কেজি ড্রাগন উৎপাদিত হয় মনিরের ছাদ বাগানে। আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিতরণ করে খুশি এই বাগানি। বৃহৎ জনগোষ্ঠীর ক্ষুদ্র দেশ হলো আমাদের বাংলাদেশ। এখানে যদি কৃষি এবং কৃষি পণ্যের যোগান না থাকে তাহলে আমাদের যে এই বৃহৎ জনগোষ্ঠীর এই ক্ষুদ্র দেশ সামনে এগোতে পারবে না। শুধু মনির হোসেন নয়, একইভাবে বাসার ছাদে বিভিন্ন ধরনের ফল ও শাকসবজির চাষ করছেন আরও অনেকেই। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি পরিবারের চাহিদা পূরণ করছেন তারা। আমার ছোটবেলার থেকে আমার খুব শখ আমার বাগান করা, গাছপালা ভালোবাসা, ফুল ভালোবাসা। আমার অবসর সময়টা এখন মনে হয় যেন যে আমি বিভিন্ন দিকে না করে আমি নিজের বাসার ভিতরটা কিভাবে নিজের মতো করে সময় কাটাতে পারি,
তখন মনে হলো যে গাছপালা আমার অনেক বেশি ভালো লাগে। কাগজি লেবু কয়েক প্রজাতির আছে, সফেদা আছে, এমন কোনো গাছ নাই যে নাই। 19-20 সালে আমি যে প্রায় অনেকগুলো গাছ আনছি রংপুর থেকে, রংপুর আনছি, রাজশাহী আনছি, অনেকখান থেকে গাছ আনছি এবং কিছু আনকমন আছে আমার এখানে গাছ। একটা আছে আপনার যে 2.5 লাখ টাকা কেজি আম, আর আম আছে সর্বমোট 11 আইটেমের 21 আইটেমের আম আছে আমার ছাদ বাগানে। নিয়মিত পরিদর্শনের পাশাপাশি বাগানীদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা ইতিমধ্যে আমাদের ছাদ বাগানীদের অনেকেরই তালিকা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রেরণ করেছি। আশা করব সামনের দিনগুলোতে হয়তোবা আমরা তাদের জন্য উপকরণ সহযোগিতা ইভেন আরও স্পেশাল কোনো প্রশিক্ষণের ব্যাপারে উদ্যোগ নিতে পারবো বলে আমি আশা করি। নগরায়নের ফলে দিন দিন কমছে ফাঁকা জায়গার পরিমাণ, এতে কমে আসছে গাছপালাও। তাই ছাদ বাগানে ফল ফুল সহ শাকসবজি চাষে আগ্রহ বাড়ছে অনেকেরই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আখের রস সংগ্রহের পাশাপাশি লালিগুড় তৈরি হচ্ছে মৌলভীবাজারে। আখ চাষে লাভের মুখ দেখে একসময় এই পেশার সাথে জড়িত ছিল অনেক পরিবার, কিন্তু বর্তমানে সরকারি পৃষ্ঠপোষকতার অভাব, চাষের খরচ বৃদ্ধি এবং মাড়াইয়ের ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি না থাকায় এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই। মিটিপুর গ্রাম ভোর হলেই আখের রস সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করেন স্থানীয় আখ চাষিরা। মৌলভীবাজারের রাজনগর উপজেলার এই গ্রামে কয়েক কৃষকের হাত ধরে এখনও টিকে আছে আখ চাষ। আখের রস সংগ্রহের পাশাপাশি লালিগুড় তৈরি করছেন অনেক চাষি। আখ চাষে লাভের মুখ দেখে একসময় প্রায় 200 পরিবার এর সঙ্গে জড়িত ছিল। তবে বর্তমানে সরকারি পৃষ্ঠপোষকতার অভাব, চাষের খরচ বৃদ্ধি আর মাড়াই দেওয়ার আধুনিক যন্ত্রপাতি না থাকায় এই পেশায় টিকে থাকা কঠিন এসব কৃষকের। 80,000-90,000 টাকা ভালো ফসল হইলে লাখ টাকাও মিলে। এটা অনেকে চাইরা দিছে, কারণ খরচ দ্বারা আর যে পরিশ্রমে পুষে না। ভালো সুযোগ সুবিধার অভাবে এটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। যদি সরকারি কোনো সহযোগিতা আসে কিংবা বড় ধরনের কোনো মিল ফ্যাক্টরি এখানে গড়ে তোলা হয়, মানে এই রসটা সংগ্রহ করার জন্য বা এটা প্রক্রিয়াজাত সহজভাবে যদি করা যায় আর একটু, তাহলে কৃষক তার ন্যায্য দাম পাবে। মৌলভীবাজারের মনুধোলাই নদীর তীর সহ অন্যান্য জায়গায় প্রায় 25 হেক্টর জমিতে এবার আখ চাষ হয়েছে। আখ চাষ বাড়ায় চাষিদের সব ধরনের সহায়তা করা হবে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। মনু এবং ধলাই নদীর তীরবর্তী এলাকায় অনেক জায়গা পতিত পড়ে থাকে, কিছু কিছু সময় শীতকালীন সবজি হয়। এছাড়া এই জমিগুলোতে যদি ইক্কু আবাদ করা যায় তাহলে যথেষ্ট পরিমাণে ইক্কু উৎপাদিত হবে এবং কৃষকরা সাশ্রয়ী মূল্যে এগুলো আবাদ করতে পারবে। আমরা পরামর্শ দিয়ে যাব এবং গবেষণা কেন্দ্র যাতে এখানে কাজ করতে পারে সেই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা। মনু, ধোলাই ও কুশিয়ারা নদীর তীর ঘিরে আখ চাষের পুরনো ঐতিহ্য আবার ফিরে আসবে এ জেলায়, এমনটাই প্রত্যাশা এসব চাষি ও স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতকে অনুসরণ করে কথার ছন্দে উপস্থাপন করেন সুনামগঞ্জের রাশেদ আহমদ। সাম্প্রতিক যে কোনো ইস্যু নিয়ে প্রতিবাদ কিংবা কথার ছলে দাবি দেওয়া জানিয়ে এলাকায় এরই মধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। ইত্যাদির জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত, যাকে এক নামে সারা বাংলাদেশের মানুষ চিনি। সেই হানিফ সংকেতের অনুসরণ করতে গিয়ে সুনামগঞ্জে এমন একজন প্রতিবার খোঁজ পেয়েছি আমরা, যিনি একদম হানিফ সংকেতের মতো কথার পৃষ্ঠে কথা, ছন্দ মিলিয়ে কথা বলার চেষ্টা করেন এবং ইতিমধ্যেই পুরো সুনামগঞ্জ জেলায় ব্যাপক জনপ্রিয়। তিনি বিভিন্ন অনুষ্ঠান কিংবা বিভিন্ন গ্রাম অঞ্চলে তিনি আসলে হানিফ সংকেত নামে পরিচিত এবং নকল হানিফ সংকেত নামে সবাই তাকে চিনে এবং তিনি প্রত্যেকটি কথার পৃষ্ঠে কথা মিলিয়ে এবং ছন্দ করে কথা বলার চেষ্টা করেন। যিনি হচ্ছেন আমার সাথী আছেন মোহাম্মদ রাশেদ আহমদ, যিনি পেশা একজন আইনজীবী এবং তিনি বিভিন্ন অনুষ্ঠানে হানিফ সংকেতের মতো কবিতা আবৃত্তি করেন, বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করেন, হুবহু দেখতে হানিফ সংকেতের ভাষায় কথা বলার চেষ্টা করেন, যার কারণে পুরো সুনামগঞ্জ জেলায় তিনি ইতিমধ্যে জনপ্রিয় হয়ে পড়েছেন। আমরা একটু তার কাছে জানতে চাইবো হানিফ সংকেতের এই কথার পৃষ্ঠে কথা বলা বা ছন্দ মিলিয়ে কথা বলার প্রতিভা তিনি কিভাবে আবিষ্কার করলেন এবং কিভাবে তিনি নিজেকে আয়ত্ত করলেন, এবং আমরা তার কাছ থেকে একটু তার প্রতিভা সম্পর্কে শুনে আসতে চাই। আপনি আসলে হানিফ সংকেতকে এইভাবে অনুকরণ কবে থেকে করার চেষ্টা করেছেন এবং কি চিন্তা করে আসলে হানিফ সংকেতকে আপনি এই অনুকরণে কাজ শুরু করেছেন?
আমি আসলে ছোটবেলা থেকে ইত্যাদির পর্দায় প্রিয় হানিফ সংকেতকে দেখে আসছি। ওনার ইত্যাদি অনুষ্ঠান আমি নিয়মিত দেখি এবং ওনাকে অনুকরণ করার চেষ্টা করি। ছোটবেলা থেকে এটা আমার অভ্যাস হয়ে গেছে। আর এভাবে চর্চা করতে করতে আমি গ্রামের বিভিন্ন হাট বাজারে বা অন্যান্য স্থানে আমি অনুষ্ঠান করি। অনুষ্ঠানে এভাবে ছন্দ মিলিয়ে গুছিয়ে উপস্থাপনা করার চেষ্টা করি। এভাবেই আমার চলছে। শুনছিলেন উনি হানিফ সংকেতকে পছন্দ করেন এবং হানিফ সংকেতের ভালোবাসার জন্যই আসলে উনি এই প্রতিভা আয়ত্ত করেছেন। আমরা ওনার কিছু কবিতা এবং কিছু উপস্থাপনা শুনতে চাই যে তিনি যেভাবে হানিফ সংকেতকে সাজিয়েছেন এবং হানিফ সংকেতকে উপস্থাপন করেছেন এবং পুরো জেলায় ইতিমধ্যে তিনি জনপ্রিয় একজন নাম হয়ে উঠেছেন। হানিফ সংকেতের এই কবিতা উপস্থাপনা এই ছন্দ মিলিয়ে বলার কারণে আমরা একটু শুনে আসতে চাই ওনার সেই প্রতিভার বিষয়টি। এই মুহূর্তে ক্যামেরার পর্দায় যে যেখানে যে অবস্থা থেকে আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। দর্শক মণ্ডলী, রাজনীতিতে বড় নেতার তর্জন, পাতি নেতার গর্জন, মাইজদা নেতার হুঙ্কার, অস্ত্রের জঙ্কার। রাজনীতি বা রাষ্ট্রনীতি, রাজগতি বা রাজবুদ্ধি একই কথা। এতে গুম কুন যথাতথা প্রথা হয়ে গেছে। রাজনীতির মাঠে নেচে নেচে লোকজন বেছে বেছে হত্যাযজ্ঞ অজ্ঞ নেতারাই বেশি করে থাকে। যাকে তাকে কথায় কথায় দিল চোরাচুরি, ধরাধরি মারামারি, টেনে হেঁচড়ে হাত ধরি, হাত করা পড়ি, পরক্ষণে জেলখানায় বড়ি। তবে আমরা মনে করি রাজনীতির পথে আগুন লাগতে ফাগুন চৈত্র মাস লাগে না। আজকাল হিংসার রেশারেশি ঘেঁষাঘেঁষি বেশি ঘটে রাজনীতির পটে। ক্ষমতার লোভ, একে অন্যের খুব বেশ ভয়ঙ্কর। তাই তো স্লোগানে স্লোগানে ধর ধর মার মার যার তার রীতিতে নীতিতে পরিণত হয়েছে। এতে করে মানহানি বা প্রাণহানি বা গ্লানি বলে যে কথা আছে সেই কথাও আজ ভুলে গেছি। আর এভাবে চলতে থাকলে অকালে ঝরে পড়বে জাতি, যার ফলে কাটতে হবে দিবস রাতি। শুনছিলেন রাশেদ আহমেদের গলায় আসলে হানিফ সংকেতের যে উপস্থাপনা কিংবা ছন্দ মিলিয়ে কথা বলা, ছন্দ মিলিয়ে উপস্থাপনা করা, সেই বিষয়টি ইতিমধ্যে তিনি এটার জন্য বেশ জনপ্রিয় হয়েছেন পুরো জেলায়, যাকে হানিফ সংকেত নামে আসলে সুনামগঞ্জের মানুষজন চিনে এবং ব্যাপক জনপ্রিয়তা। তার ইচ্ছা আসলে তারই প্রতিভা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ুক এবং হানিফ সংকেতের কানেও সেটি পৌঁছুক। তিনি হানিফ সংকেতকে ভালোবেসে যে প্রতিভা আয়ত্ত করেছেন সেটা পুরো দেশ যাতে ছড়িয়ে পড়ে সেটাই তিনি আশা করেছেন। এয়ার জুয়েল, চ্যানেল 24, সুনামগঞ্জ। দর্শক, এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ এবং ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।